হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লার্ন মোর উইথ আব্দুল। লার্ন মোর উইথ আব্দুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ইংলিশ পেডাগোজি ক্লাসের সপ্তম দিন এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক এনসিএফ 2005 এই টপিকটা থেকে সিডিপি, ইংরেজি সহ অন্যান্য সাবজেক্টে কিন্তু এখান থেকে প্রায় 1 থেকে 2টা প্রশ্ন এসেই থাকে। তো চলো এই গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করা যাক। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সামে। তো এই দেখো এনসিএফ 2005। তো এনসিএফ তো এনসিএফ ঠিক আছে। তো এনসিএফ এর ফুল ফর্ম কি বা এনসিএফ এর পুরো কথাটা কি? তো এনসিএফ এর ফুল ফর্ম হয়ে যাবে কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম রূপরেখা। যে ন্যাশনাল এডুকেশন কমিটি রয়েছে, তো সেই ন্যাশনাল এডুকেশন কমিটি কর্তৃক প্রকাশিত একটা ডকুমেন্ট বা একটা রূপরেখা বা খসড়া বলা যেতে পারে, তাকে কিন্তু আমরা এনসিএফ বলবো। ঠিক আছে। তো এনসিএফ 2005 এটা কিন্তু চতুর্থ নম্বর। ঠিক আছে। কারণ কি, এর আগে আরও কিন্তু দেখো 3টা রয়েছে, অর্থাৎ এনসিএফ 1975 সালে একটা হয়েছিল এবং 1988 সালে একটা, এবং এনসিএফ 2000 তৃতীয়, এবং এই যে এনসিএফ 2005 এটা হচ্ছে কি চতুর্থ নম্বর। ঠিক আছে। তো দেখো কি কি রয়েছে, অর্থাৎ এই এনসিএফ 2005 এটা একটা অনেক বড় ডকুমেন্ট। তো আমাদের পুরো ডকুমেন্টটা জেনে লাভ নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে যে পয়েন্টগুলো এসে থাকে বা যেখান থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে নেব। তো দেখো 1 নম্বর কি রয়েছে, ফার্স্ট দেখো লেখা রয়েছে এখানে কি বেসড অন কনস্ট্রাকটিভিজম থিওরি, অর্থাৎ এনসিএফ 2005 এটা নির্মিতিবাদী তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে। নির্মিতিবাদী তত্ত্বে কি হবে, নির্মিতিবাদী শিক্ষার্থীরা তাদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞানটা নিজেরাই নির্মাণ করবে। আর নির্মিতিবাদী তত্ত্বে কি শিশুরা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে। অর্থাৎ স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে আর টিচার কি, টিচারের ভূমিকা হবে এখানে ফ্যাসিলিয়েটর, অর্থাৎ শিক্ষক এখানে শিক্ষণের পরিবেশ তৈরি করবেন এবং শিক্ষার্থীরা নিজেরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে বা শিশুরা অ্যাক্টিভ থেকে কিন্তু পুরো ব্যাপারটা তারা অর্জন করবে। তো এনসিএফ 2005 এটা বেসড অন কনস্ট্রাকটিভিজম থিওরি, অর্থাৎ নির্মিতিবাদী তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর কি রয়েছে, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে কি, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে হচ্ছে কি শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ এখানে শিক্ষার্থী বা একজন শিশুর চাহিদা, ইন্টারেস্ট, আগ্রহ, ইমোশন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে। অর্থাৎ শিশুর রুচি, আগ্রহ, ইন্টারেস্টের উপর গুরুত্ব দেওয়া হবে এবং শিশুকে কেন্দ্র করে পুরো শিক্ষণ ব্যবস্থাটা কিন্তু চলবে। তারপরে দেখো 3 নম্বর রয়েছে টিচার রোল প্যাসিভ, স্টুডেন্টস অ্যাক্টিভ, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী বলা হয়েছে কি যে শিক্ষক এখানে কি থাকবে, শিক্ষকের রোল বা ভূমিকা হবে কি প্যাসিভ, আর স্টুডেন্টস অ্যাক্টিভ, শিক্ষার্থী অ্যাক্টিভ থাকবে। তো শিক্ষার্থীরা নিজেরা অ্যাক্টিভ থেকে বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবার তারা সরাসরি নিজেরা হাতে কলমে ব্যাপারটা তারা শিখবে। আর টিচার কি করবে, টিচার প্যাসিভ বা টিচার এখানে কি সহযোগিতা করবেন বা শিক্ষণের তিনি পরিবেশ সৃষ্টি করবেন আর শিক্ষার্থীরা নিজেরা অ্যাক্টিভ থেকে শিখবে। এই ব্যাপারটা কিন্তু এনসিএফ 2005 কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বরে কি রয়েছে, কাটিং ডাউন অন দ্য নাম্বার অফ টেক্সট বুক অর কন্টেন্ট। এনসিএফ 2005 বলা হয়েছে কি যে টেক্সট বুকের বোঝা বা কন্টেন্টের যে বোঝা এটা কিন্তু কাটিং ডাউন মানে কি অনেকাংশ কম করা হয়েছে। ঠিক আছে। যদি বর্তমান পাঠ্যপুস্তকগুলোতে দেখবে যে অনেক যে বাড়তি জিনিসগুলো কিন্তু দেওয়া হয়নি এবং টেক্সট বুকের যে বোঝা বা কন্টেন্টের অনেক ভারাক্রান্ত, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা করা হয়েছে। এটা কিন্তু এনসিএফ 2005 কিন্তু বলা রয়েছে। তারপর দেখো 5 নম্বর কি বলা রয়েছে এখানে, অ্যালাউ স্টুডেন্টস নলেজ টু লাইফ আউটসাইড, অর্থাৎ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে জিনিসটা শিখে সেটা যেন তারা আউটসাইড, অর্থাৎ সে বিদ্যালয়ের বাইরে যেন সেটা তারা কাজে লাগাতে পারবে, প্রয়োগ করতে পারে। সাপোজ ধরো কোনো শিক্ষার্থী ম্যাথ শিখলো, এই ম্যাথটা যখন সে বাস্তবে বাজারে গিয়ে যোগ বিয়োগ গুণ বা প্রভৃতি ক্ষেত্রে যখন সে বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে, সেরকমভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে শেখাতে হবে যেন তারা তাদের বিদ্যালয়ে শেখা নলেজটা লাইফ আউটসাইড, অর্থাৎ তাদের বিদ্যালয়ের বাইরে বা বাস্তব জীবনে যেন তারা প্রয়োগ করতে পারে। এটা কিন্তু এনসিএফ বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে জ্ঞানটা শিখবে তারা যেন বাস্তবে সেটা অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারে, এই ব্যাপারটা।
তারপরে দেখো আমাদের 6 নম্বর পয়েন্ট কি রয়েছে, রোট মেমোরাইজেশন বা রোট লার্নিং কিন্তু এটা করা যাবে না, অর্থাৎ শিক্ষার্থীকে কোনো রকমভাবে যে মুখস্থ করতে বলা চলবে না, বা রোট লার্নিং মানে কি উইদাউট লার্নিং উইদাউট ইন্টারেস্ট, তা কোনোরূপ আগ্রহ ছাড়া বা শিক্ষার্থীরা যান্ত্রিকভাবে রোটে রোটে কিন্তু মুখস্থ করানো চলবে না, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা রয়েছে। তাই এখানে দেখো গণিতের চিহ্ন কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ শিক্ষার্থীকে কোনোরূপভাবে যে মুখস্থ করতে বলা চলবে না, অর্থাৎ শিক্ষার্থীরা লার্নিং এনজয়ফুলি, অর্থাৎ শিক্ষার্থীরা আনন্দ সহকারে তারা শিখবে, অর্থাৎ শিখনটা তাদের কাছে কোনোরূপ বোঝা হিসেবে যেন তারা না নেয়, সেই ব্যাপারটা কিন্তু টিচারকে মনে রাখতে হবে। তারপর দেখো 7 নম্বর কি লেখা রয়েছে, মেকিং লার্নিং এ মোর এক্সাইটিং এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ শিক্ষার্থীর শিখনটা হবে কি অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা অ্যাক্টিভ থেকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তারা যাতে করে কোনো বিষয় তারা শিখতে পারে, অর্থাৎ তাদের শিখনটা হবে কি মেকিং অ্যান্ড এনজয়ফুল লার্নিং উইথ এক্সাইটিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তারা অভিজ্ঞতার মাধ্যমে যেন শিখনটা হয়, এই ব্যাপারটা কিন্তু এনসিএফ বলেছে। তারপরে দেখো রয়েছে লার্নিং বাই ডুইং অর হ্যান্ডস অন অ্যাক্টিভিটির কথা বলা যায়, শিক্ষার্থীরা কি লার্নিং বাই ডুইং মানে হচ্ছে কি কাজের মাধ্যমে তারা শিখবে, বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বা নিজেরা হাতে কলমে শিখবে, ঠিক আছে। অর্থাৎ কি এই ক্ষেত্রে টিচারের কি ভূমিকা হবে, টিচারকে একটা শিক্ষার পরিবেশ তৈরি করবেন, আর শিক্ষার্থীরা নিজেরা কি করবেন, শিক্ষার্থীরা নিজেরা লার্নিং বাই ডুইং, অর্থাৎ নিজেরা কাজ করবে, অ্যাপ্লাই করবে, তারপর হ্যান্ডস অন অ্যাক্টিভিটি নিজেরা হাতে কলমে ব্যাপারটা দেখে তারা শিখবে। সাপোজ ধরো তুমি কি এই পদ্ধতির মাধ্যমে যদি আমরা বলতে পারি যে সাপোজ তুমি ভারতের মানচিত্র সম্পর্কে ধারণা দেবে, সেক্ষেত্রে কী করবে, শিক্ষার্থীদের সামনে একটা গ্লোব নিয়ে আসবে, আর শিক্ষার্থীরা কী করবে, নিজেরাই হাতে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, শিক্ষার্থীরা নিজেরাই সে কি গ্লোবটা দেখে দেখে তারা শিখবে যে গ্লোবের মধ্যে কোথায় ভারতের অবস্থান, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়, এ ব্যাপারটা, অর্থাৎ শিক্ষক এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন, এবং শিক্ষার্থীরা লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বা কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা অ্যাক্টিভ থেকে তারা জ্ঞান নির্মাণ করবে, এটা কিন্তু এই ডকুমেন্টে কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো 8 নম্বরে কি বলা হয়েছে, দেখো 8 নম্বরে দেখো বলা হয়েছে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ যে এনসিএফ 2005 ডকুমেন্ট, এক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন এর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ইনক্লুসিভ এডুকেশন ব্যাপারটা কি, তো ইনক্লুসিভ এডুকেশন ব্যাপারটা হচ্ছে কি জাতি, ধর্ম, বর্ণ, প্রতিবন্ধকতা নির্বিশেষে কি সকল শিক্ষার্থীকে কী করতে হবে, যে একই ছাদের তলায় নিয়ে আসা, অর্থাৎ সাপোজ ধরো কোনো শিক্ষার্থী হ্যান্ডিক্যাপ রয়েছে, তাকে কিন্তু কোনো অবহেলা করা যাবে না, বা তাকে শিক্ষায় কম সুযোগ, এ ব্যাপারটা কিন্তু কখনো করা যাবে না, অর্থাৎ সকলকে একই ছাদের তলায় নিয়ে আসতে হবে, ঠিক আছে, এবং তাদের যে নেটস বা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের জন্য আলাদা আলাদা রকমের পাঠ্যক্রম বা ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলামের ব্যবস্থা করতে হবে। তো এই ইনক্লুসিভ এডুকেশনের কথা কিন্তু এনসিএফ 2005-এ বলেছে, অর্থাৎ কি ইনক্লুসিভ এডুকেশনকে গুরুত্ব দিয়েছে। তারপর দেখো 10 নম্বর পয়েন্টে কী রয়েছে, টিচার রোল অ্যাজ ফ্যাসিলিটেটর, অর্থাৎ শিক্ষকের কী ভূমিকা হবে, এই যে এনসিএফ 2000 এই ডকুমেন্টে কিন্তু টিচারকে কী হিসাবে বলা হয়েছে, টিচারের রোল এখানে হবে কি ফ্যাসিলিটেটর, অর্থাৎ শিক্ষক কী করবেন, আর শিখনে সাহায্য করবেন, ঠিক আছে, শিক্ষার্থীদের শিখতে সাহায্য করবে, অর্থাৎ টিচারের রোল এখানে হবে কি ফ্যাসিলিটেটর। সাপোজ ধরো কোনো শিক্ষার্থীরা কোনো একটা ম্যাথ করছে, সেক্ষেত্রে শিক্ষক কী করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, কখনোই তিনি সরাসরি তাদেরকে উত্তরটা বলে দেবেন না, তাদেরকে বিভিন্ন ধরনের সংকেত দিবেন, মনে করিয়ে দেবেন বা ক্লু দিবেন, এ ব্যাপারটা, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের শিখতে সাহায্য করবে, শিক্ষক কখনোই অথরিটেটিভ বা টাস্ক মাস্টারের ভূমিকা কিন্তু থাকবেন না, শিক্ষক কী হবেন, টিচার রোল অ্যাজ এ ফ্যাসিলিটেটর, শিক্ষক সহযোগিতা করবেন শিক্ষার্থীদের শিখতে। তারপর তো 11 নম্বর পয়েন্টে কী রয়েছে, স্টুডেন্টস লার্ন ফ্রম কোলাবোরেটিভ, তারপর হচ্ছে পিয়ার লার্নিং, গ্রুপ লার্নিং, প্রজেক্ট লার্নিং, অর্থাৎ এই ডকুমেন্টে বলা হয়েছে শিক্ষার্থীরা কীভাবে শিখবে, ঠিক। তো দেখো এখানে লেখা রয়েছে কোলাবোরেটিভ লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং মানে কি সহযোগী শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীরা কী করবে, ক্লাসে একে অপরকে সহযোগিতা বা হেল্প করার মধ্য দিয়ে কিন্তু শিখবে। তার পাশাপাশি দেখো পিয়ার লার্নিং মানে কি সঙ্গী শিক্ষণ, মানে হচ্ছে স্যাম এজ, অর্থাৎ শ্রেণীকক্ষে অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীরা আর শিখবে, এরকম ব্যাপারটা হয়ে থাকে না, যে শ্রেণীতে দেবে কিছুজন শিক্ষার্থী কোনো একটা টপিকে তারা ভালো পারে আর কিছু শিক্ষার্থী পারে না, সেক্ষেত্রে কী হয়ে থাকে, যারা ভালো পারে তারা অপেক্ষাকৃত যারা কম পারে তাদেরকে বলে দেয়,
অর্থাৎ কি তারা একে অপরে বা সঙ্গীদের কাছ থেকে কিন্তু ব্যাপারটা তারা সহজে শিখে নেয় ব্যাপার। তার পাশাপাশি দেখো এখানে গ্রুপ লার্নিং বা প্রজেক্ট লার্নিং, দলগত শিক্ষণ বা তারা দলগতভাবে কাজের মাধ্যমে কিন্তু একে অপরকে সহযোগিতা করবে এবং তার মাধ্যমে কিন্তু তারা নিজেরা নতুন জ্ঞান অর্জন করবে, এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো 12 নম্বর পয়েন্টে কি রয়েছে, অ্যাভয়েড কর্পোরাল পানিশমেন্ট টু ক্রিয়েট ফিয়ারলেস এডুকেশন, ফিয়ারলেস লার্নিং। অ্যাভয়েড কর্পোরাল পানিশমেন্ট, কর্পোরাল পানিশমেন্ট মানে কোনোরূপ শিক্ষার্থীদেরকে কি শারীরিক শাস্তি দেওয়া যাবে না, টু ক্রিয়েট ফিয়ারলেস লার্নিং, ঠিক আছে, মানে শিক্ষার্থীকে কোনোরূপ শারীরিক শাস্তি বা মানসিক শাস্তি দেওয়া যাবে না, টু ক্রিয়েট ফিয়ারলেস লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা কীভাবে শিখবে, ভয়হীন বা ভয় মুক্তভাবে তারা শিখবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কখনোই ওই শাস্তি দেওয়া যাবে না এবং তারা যাতে করে তারা ফিয়ারলেস লার্নিং করতে পারে, অর্থাৎ কর্পোরাল পানিশমেন্ট কিন্তু টোটালি কিন্তু নিষেধ করেছে এই এনসিএফ 2005। তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো দেখো এই পয়েন্টগুলো কিন্তু যদি আমরা ভালোভাবে মনে রাখি বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই পয়েন্টগুলো নেওয়া হয়েছে, তো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এই পয়েন্টগুলো ভালোভাবে লিখে নেবে, ঠিক আছে, কারণ দেখবে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখো নিচেই রয়েছে, আমরা যখন সলভ করবো দেখো এই পয়েন্টগুলোই কিন্তু আসছে, তো পয়েন্টগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো পরবর্তী প্রিভিয়াস, তারপর দেখো একটা পয়েন্ট এখানে রয়ে গেছে, লাস্ট পয়েন্ট দেখো, লার্নিং উইদাউট বার্ডেন বা স্ট্রেস ফ্রি এডুকেশন, অর্থাৎ কি লার্নিং উইদাউট বার্ডেন মানে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেটা শিখবে সেটা যেন তারা বোঝা হিসেবে না নেয়, বা স্ট্রেস ফ্রি এডুকেশন মানে কি, স্ট্রেস মানে ওই ভয় বা বোঝা হিসেবে যেন শিক্ষার্থীরা না নেয়, অর্থাৎ শিক্ষক যেটা শেখাবেন সেটা যেন তারা ফিয়ারলেস লার্নিং, ভয়হীনভাবে বা শিক্ষার্থীরা যাতে বোঝা না নিয়ে ফ্রিলি তারা অর্জন করে সেই ব্যাপারটা। তারপরে দেখো এখানে কয়েকটা বিগত বছরের প্রশ্ন দেখো প্রাইমারি গ্রেডে কিন্তু এক একটা পরীক্ষাতে এসেছিল। তো দেখো প্রশ্নটা কী ছিল, দেখো 1 নম্বর প্রশ্ন কী ছিল, দেখো এক নম্বর প্রশ্ন দেখো কি ছিল, অ্যাকর্ডিং টু এনসিএফ মাল্টিলিঙ্গুয়ালিজম ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি সিন এজ, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী বহুভাষিকতা এই ব্যাপারটা ক্লাসরুমে কি হিসেবে দেখা হয়েছে। তো মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে বহু ভাষা এই ব্যাপারটা, অর্থাৎ শিক্ষার্থীরা যখন মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ একের বেশি ভাষা শিখবে সেটা হয়ে যাবে কি মাল্টিলিঙ্গুয়ালিজম। আর মনোলিঙ্গুয়ালিজমটা কি, মনোলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে কি, মনোলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে শিক্ষার্থীরা যখন একটা ভাষা শিখবে সেটা হচ্ছে মনোলিঙ্গুয়ালিজম, আর মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে বহু ভাষাভাষী এই ব্যাপারটা। তো অ্যাকর্ডিং টু এনসিএফ মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি হিসেবে দেখা হয়েছে, 1 নম্বর দেখো পয়েন্টে কি রয়েছে, এ চ্যালেঞ্জ ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ দ্বিতীয় ভাষা শিক্ষণের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে, না এ হিন্ড্রেন্স টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, না দ্বিতীয় ভাষা শিক্ষণের ক্ষেত্রে এটা একটা কি হিন্ড্রেন্স মানে বাধা হিসেবে দেখা হবে। দেখো 3 নম্বর পয়েন্ট কি রয়েছে, এ রিসোর্স ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, না দ্বিতীয় ভাষা শিক্ষণের ক্ষেত্রে এটা একটা কি রিসোর্স হিসেবে দেখা হবে। তো মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি হিসেবে দেখা হবে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর 3, অর্থাৎ এ রিসোর্স ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অর্থাৎ দ্বিতীয় ভাষা শিক্ষণের ক্ষেত্রে এটা একটা কি মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে রিসোর্স বা বলা যেতে পারে অ্যাসেট বা সম্পদ হিসেবে বা রিসোর্স হিসেবে কিন্তু ওই যে মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যাপারটাকে দেখা হয়। তো অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, 2 নম্বর প্রশ্নটা দেখো রয়েছে কি, এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হবে, দেখো এটা কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু এসেছিল, অর্থাৎ এই এনসিএফ 2005 এর চ্যাপ্টারটা কিন্তু সব বিষয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেখো এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হবে, এটা কিন্তু প্রাইমারি টেট 2022-এ কিন্তু প্রশ্নটা এসেছিল। তো তোমরা বুঝতে পারছো যে এনসিএফ টপিকটা কতটা ইম্পর্টেন্ট। তো এখানে অপশানগুলো কী ছিল, 1 নম্বরে ছিল দেখো উচ্চ স্তরে গণিত পাঠে উপযোগী করা, মানে এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হবে যে উচ্চ স্তরে গণিত পাঠে উপযোগী করা, না এটা হবে না, ঠিক আছে। তো দেখো 2 নম্বর পয়েন্টে কী রয়েছে, 2 নম্বর পয়েন্টে দেখো রয়েছে শ্রেণীকক্ষের শিক্ষণকে ব্যবহারিক
জীবনের সঙ্গে রিলেট করা, অর্থাৎ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেটা শিখবে তারা যেন সেটা বাস্তবে অ্যাপ্লাই করতে পারে এই ব্যাপারটা। আর 3 নম্বর দেখো বিমূর্ত ধারণা লাভ করা। তো বিমূর্ত ধারণা এটা কিন্তু প্রাথমিক স্তরে কোনোরূপভাবে হবে না, এটা হবে না, 1 নম্বরটাও হবে না। তো কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 2 নম্বর, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্য হবে কি শ্রেণীকক্ষে শিক্ষণকে ব্যবহারিক জীবনের সঙ্গে রিলেট করা, অর্থাৎ শিক্ষার্থীরা বিদ্যালয়ে তারা যেটা শিখবে সেটা যেন তারা বাস্তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই ব্যাপারে। তাহলে 2 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর কি হয়ে যাবে? শ্রেণীকক্ষের শিক্ষণকে ব্যবহারিক জীবনের সঙ্গে রিলেট করা বা কানেক্ট করা। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখুন কি রয়েছে, অ্যাকর্ডিং টু এনসিএফ দ্য রোল অফ এ টিচার, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষকের কি ভূমিকা হবে, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষকের রোল কি হবে। তো দেখো এখানে 1 নম্বর রয়েছে ডিক্টেটোরিয়াল, 2 রয়েছে পারমিসিভ, 3 রয়েছে ফ্যাসিলিটেটিভ এবং 4 রয়েছে অথরিটেটিভ। তো অ্যাকর্ডিং টু এনসিএফ দ্য রোল অফ এ টিচার, শিক্ষকের রোল হবে কি, দেখো এখানে ডিক্টেটোরিয়াল এটাও কিন্তু হবে না, পারমিশন দেওয়া এই ব্যাপারটা কিন্তু হবে না। তারপর দেখো 4 নম্বর অথরিটি এই ব্যাপারটা কিন্তু খারাপ, অর্থাৎ অথরিটির কোনো কিন্তু সিস্টেম নেই। তাহলে দেখো এইখানটা একটা ইতিবাচক পয়েন্ট রয়েছে, অর্থাৎ ফ্যাসিলিটেটিভ, যেটা আমরা কি ফ্যাসিলিটেটর, অর্থাৎ শিক্ষকের রোল হবে এখানে কি ফ্যাসিলিটেটিভ, অর্থাৎ শিক্ষক কী করবেন, শিক্ষণের একটা উপযোগী পরিবেশ সৃষ্টি করেন বা শিক্ষক শিখতে সাহায্য করবেন, ফ্যাসিলিটেটিভ। তো 3 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? অ্যাকর্ডিং টু এনসিএফ দ্য রোল অফ এ টিচার ইজ ফ্যাসিলিটেটিভ, অর্থাৎ শিক্ষক শিক্ষণে সাহায্য করবে বা সাহায্যকারী হিসেবে তার ভূমিকা থাকবে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর 3। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, এনসিএফ 2005 বেসড অন দ্য কনসেপ্ট অফ, এটা কিন্তু সিটেড 2016তে কিন্তু প্রশ্নটা এসেছিল। তো এনসিএফ 2005 বেসড অন দ্য কনসেপ্ট অফ, অর্থাৎ কোন তথ্যের উপর কনসেপ্ট করে এটা নির্মাণ করা হয়েছে। তো দেখো এটার কিন্তু আমি উত্তরটা আগে প্রথমে কিন্তু বলে দিয়েছি। তো এনসিএফ 2005 বেসড অন কি হবে? বিহেভিয়ারিজম মানে হচ্ছে কি আচরণবাদী, এটা কিন্তু হবে না। তারপর দেখো হিউম্যানিজম মনস্তত্ত্ব, এই ব্যাপারটা কিন্তু নয়। তো দেখো এনসিএফ 2005 বেসড অন কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ কি নির্মিতিবাদী তত্ত্বের উপর কিন্তু প্রতিষ্ঠিত, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আগে দেখো আলোচনা করেছি প্রথমেই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি এনসিএফ 2005 বেসড অন কনস্ট্রাকটিভিজম থিওরি, নির্মিতিবাদী তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 5 অর্থাৎ সর্বশেষ দেখো আমাদের প্রশ্ন কি রয়েছে, যে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ ইটস ক্যারেক্টার, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষণটা কি এবং ইটস ক্যারেক্টার মানে কি এবং এর বৈশিষ্ট্যটাই বা কি। তো দেখো প্রথম অপশানে কি রয়েছে অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল, 2 রয়েছে দেখো প্যাসিভ অ্যান্ড সিম্পল, 3 রয়েছে দেখো অ্যাক্টিভ অ্যান্ড সিম্পল। তো অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং ওই শিক্ষণটা কীরকম হবে? শিক্ষণ দেখো প্যাসিভ তো হবে না, প্যাসিভটা হবে না, শিক্ষণটা কি অ্যাক্টিভ হবে। তাহলে দেখো 2 নম্বর অপশান কিন্তু আমাদের প্রথমে বাদ চলে যাচ্ছে। লার্নিং ইজ সবসময় শিক্ষণ হবে কি অ্যাক্টিভ, অর্থাৎ শিক্ষার্থীরা অ্যাক্টিভ থেকে ব্যাপারটা শিখবে। তো দেখো প্যাসিভটা প্রথমেই বাদ, অর্থাৎ 2 নম্বর অপশানটা আমরা প্রথমে এলিমিনেশনের মাধ্যমে কিন্তু বাদ দিতে পারছি। তারপর দেখো রইল আমাদের পড়ে কি 1 নম্বর আর রয়েছে আমাদের কি 3 নম্বর। তো দেখো লার্নিং 2 জায়গায় দেখো অ্যাক্টিভ, তাহলে তারপরেরটা দেখো অ্যান্ড ড্যাশ ইটস ক্যারেক্টার, অর্থাৎ শিক্ষণের ক্যারেক্টার বা বৈশিষ্ট্যটা কি। তো এটা হয়ে যাবে কি সোশ্যাল, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের বা 1 নম্বর অপশানটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কারণ কি লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল ইটস ক্যারেক্টার, অর্থাৎ কি সামাজিক শিক্ষণ মানে কি শিক্ষার্থীরা কি সামাজিক মেলামেশা বা সমাজের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা শিক্ষণ করে থাকে। তাই লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল ইটস ক্যারেক্টার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের এনসিএফ 2005 গুরুত্বপূর্ণ টপিকটা। তো ক্লাসটা যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।